আজকের পর্বে আমরা রক্তারক্তি কাণ্ড করব। এটা কেউ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কতটা পেইনফুল? খানিকটা ব্যথা হয়, সেটা আমাদের ইঞ্জেকশন দিলেও ব্যথা হয়। আচ্ছা, এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কি বাচ্চাদেরও করা হয়? বাচ্চা থেকে বয়স্ক সবারই করা হয়। নিজের ছেলের মতো খাই দিচ্ছে তো। বোন ম্যারো ডোনেট করলে ডোনারের শরীরে রক্ত এবং বোন ম্যারো দুটোই কমে যায়। মানে আমরা যেমন সিনেমা দেখেছি ব্লাড ক্যান্সার হলো মরে গেল, এরকম কিন্তু নয়। ডাক্তারবাবু কখনো রক্ত খেয়ে দেখেছেন? হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সার্জারি করতে হয় না, যেখানে নিজের স্টেম সেল দিয়েই নিজেকে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। না না, আপনি একবার খেয়ে দেখুন। আমি খাবো না, না না, এটা খেয়ে দেখুন, এটা ভুল হচ্ছে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু আওয়ার শো ইনজেকশন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ইনজেকশন ট্রিটমেন্ট সাপোর্টেড বাই নারায়ণা হেলথ হাওড়া। আজকের পর্বে আমরা রক্তারক্তি কাণ্ড করব। খুন কি হোলি খেল? সে কি না না, রক্তারক্তি করবো না, রক্ত নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন ডক্টর রাজীব দে। উনি একজন হেমাটোলজিস্ট, উনি হেমাটো অঙ্কোলজিস্টও আর বিএমটি স্পেশালিস্ট। সো ট্রিটমেন্ট, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ, নমস্কার। সবার আগে আপনি একটু করে বলুন এই বিএমটিটা কি এবং কেন করা হয়? মানে খুব কঠিন লাগছে আমার। বিএমটি যদি আমরা শব্দটাকে ভাঙি তাহলে দাঁড়ায় হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আমরা জানি যে যেটা আপনি শুরু করলেন যে আজকে রক্ত নিয়ে আলোচনা হবে। রক্ত আমাদের শরীরে বয়ে বেড়ায় শিরা উপশিরা ধমনী দিয়ে, কিন্তু আমরা খুব কম লোকেই জানি যে রক্তটা তৈরি হয় কোথায়। রক্তটা পাম্প করে আমার সারা শরীরে হচ্ছে হার্ট, সেটা আমাদের জানা আছে ছোটোবেলা থেকে। কিন্তু এইটা আমরা কিন্তু ছোটোবেলায় পড়িনি যে রক্ত উৎপাদনটা হচ্ছে কোথায়। রক্ত তৈরি হচ্ছে এই বোন ম্যারো বা হাড়ের ভেতরকার মজ্জায়। তাহলে বোন ম্যারোটা কি? আমরা জানি যখন আমরা রোববার দুপুরবেলা ওই মাংস ভাত খাই আর কি, পাঁঠার মাংস দিয়ে, তখন শুরুত করে একটা হাড় আমরা টেনে নিই, লম্বা নলির হাড় বলি আমরা। তো ওই যে নরম অংশটা টেনে নিই, ওটা হচ্ছে বোন ম্যারো। এবং এই বোন ম্যারো থেকে কিন্তু আমাদের শরীরের সমস্ত রক্ত তৈরি হয়। রক্তকে যদি আমরা ভাঙি তাহলে দেখব এর মধ্যে কী কী আছে। এর মধ্যে একটা প্লাজমা আছে, একটা জলীয় পদার্থ আছে, জলীয় রক্ত। আর ইম্পর্ট্যান্ট হচ্ছে তিনটে ইম্পর্ট্যান্ট সেল আছে, কোষ আছে, যে লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, এবং প্লেটলেট তো আমরা এখন সবাই জানি এই ডেঙ্গুর চক্করে। এইবার যেটা লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল, তার মধ্যে থাকে হিমোগ্লোবিন, যার জন্য রক্তটা লাল হয়। ডব্লিউবিসি যেটা, তার মেন কাজ কিন্তু আমাদের শরীরকে ইমিউনিটি দেওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া। ডব্লিউবিসি যদি কমে যায় ইনফেকশন অনেক বেশি হবে, যদি ডব্লিউবিসি অ্যাবনর্মাল হয়ে যায় তাহলে অনেক ইনফেকশন হতে পারে। আর প্লেটলেট আমরা জানি যে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এই সবকটা সেলের যেটা প্রিমিটিভ ফর্ম, সেইটা কিন্তু বোন ম্যারোতে তৈরি হয়। এবং সেখানে বোন ম্যারো থেকে আস্তে আস্তে ম্যাচিওর সেল তৈরি হওয়ার পরে তারপরে এটা ব্লাডে আসে। তো বিএমটি মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এটা আমরা তখনই বলি যে যদি এমন কোনো সমস্যা হয় যে রক্তের কোনো দুরারোগ্য রোগ, কারণ তাতে এই তিনটে যে সেলগুলো বললাম তারা অ্যাফেক্টেড হলো, অথবা ইমিউনিটি সংক্রান্ত সমস্যা, যে ইমিউন ডেফিসিয়েন্সি, যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, এই দুটোর যদি দুরারোগ্য রোগ হয় তাহলে সাধারণত সেটা উৎপত্তি হয় বোন ম্যারোর মধ্যে। এবং তখন আমাদের ওই দূষিত বোন ম্যারো, যেটা ডিজিজড অ্যাফেক্টেড বোন ম্যারো, সেটাকে নষ্ট করে দিয়ে নতুন হেলদি বোন ম্যারো দিয়ে রিপ্লেস করাটাকে বলি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এটা এতটা যেভাবে বললাম এতটা সহজ নয়, এর মধ্যে কিছু কিছু কমপ্লিকেশানস আছে, আরও ডিটেলস আছে, সেগুলো আমরা পরে কথা বলছি। এটা কেউ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কতটা পেইনফুল? বোন ম্যারো ক্ষেত্রে দুটো প্রসেস। একটা হচ্ছে বোন ম্যারো প্রসিজিওর। আমাকে যেই কারণেই আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি না কেন, আমাকে প্রথমে তার ডায়াগনোসিস করতে হবে, এবং ডায়াগনোসিস করার জন্যে ওই বোন ম্যারোটা খানিকটা বার করে আমাকে পরীক্ষা করতে হবে। এবং যেহেতু হাড়ের ভেতর থেকে আমাকে ওটা বার করতে হয়, আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করি, কিন্তু এটা পুরোপুরি পেইনলেস করা যায় না, খানিকটা ব্যথা হয়। সেটা আমাদের ইঞ্জেকশন দিলেও ব্যথা হয়, তার থেকে হয়তো একটু বেশি ব্যথা হবে, কিন্তু ব্যথাটা আমরা কমাতে পারি অনেকটাই যদি আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করি, এবং সেটাই ইউজুয়াল প্রসিজিওর। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মানে যেটা হচ্ছে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন কিন্তু অ্যাজ সাচ কোনো পেইনফুল প্রসেস নয়। এইটার প্রপার উত্তর দিতে গেলে আমাকে এইটা বলা দরকার যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা কীভাবে করি।
যদিও আমরা বলছি এটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কিন্তু আসলে কিন্তু আমরা পুরো বোন ম্যারোটা ট্রান্সপ্লান্ট করি না। এটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নামটা কেন হয়ে গেছে, কারণ যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রসেসটা শুরু হয় আজ থেকে প্রায় 70 ইয়ার্স ব্যাক, সেই সময় বোন ম্যারোটাই খানিকটা নিয়ে প্রতিস্থাপন করা হতো। কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে বোন ম্যারোর মধ্যে সমস্যাটা আছে, তার মানে হয়তো যদি হেলদি বোন ম্যারো দিয়ে আমরা রিপ্লেস করি তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু সায়েন্স আস্তে আস্তে এগিয়েছে, দেখা গেছে যে পুরো বোন ম্যারো আমাদের প্রয়োজন হয় না। বোন ম্যারোর মধ্যে স্টেম সেল বলে একটা সেল আছে, যেখান থেকে সমস্ত সেল, এই যে ব্লাড সেলগুলো তৈরি হয়। মানে ঠিক ওই স্টেম সেলটা একটা ব্রহ্মার মতো মনে করুন, যে সে থাকছে একজন, কিন্তু আলটিমেটলি সে প্রলিফারেট করে পুরো রক্তটা তৈরি করছে। তো সেই স্টেম সেলটাকে আমরা মোবিলাইজ করে বোন ম্যারো থেকে ব্লাডের মধ্যে নিয়ে আসি। এখন বেশিরভাগ বোন ম্যারো যেভাবে হয়, সেই কারণে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটাকে আমরা কিন্তু এখন বলছি হচ্ছে যে স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এবং সেই কারণে আমরা এই স্টেম সেল ট্রান্সপ্লান্ট করছি, এবং সেই স্টেম সেল ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে স্টেম সেলটাকে ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে মোবিলাইজ করে ব্লাডে নিয়ে এসে ব্লাড থেকে স্টেম সেলটা কালেক্ট করে তারপরে করছি। এবং কীভাবে সেই ট্রান্সপ্লান্টটা করছি? ট্রান্সপ্লান্টটা করছি হচ্ছে যেভাবে আমরা ব্লাড দিই, যে শিরার মধ্যে দিয়ে আমরা, এটা খুব কমন, সবাই জানে কীভাবে ব্লাড দিই, আমরা সেইভাবে কিন্তু এই স্টেম সেলটা ইনফিউজ করি। মানে কোনো অপারেশন করে বোন ম্যারোটার ভেতরে ঢুকে গিয়ে খানিকটা বোন ম্যারো ঢুকিয়ে দিলাম, এই রকম কোনো সার্জিক্যাল প্রসিজিওর এর মধ্যে ইনভলভ নয়। আচ্ছা, এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কি বাচ্চাদেরও করা হয়? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বাচ্চা থেকে বয়স্ক সবারই করা হয়, তবে তার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। এই যে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আমি চলে যাব যে কোন কোন ক্ষেত্রে আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা করছি। আমি প্রথমে একটা ইন জেনারেল বললাম যে রক্তের দুরারোগ্য রোগ অথবা কোনো ইমিউনিটি সংক্রান্ত অসুস্থতার ক্ষেত্রে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি। তার মধ্যে কোন কোন রোগ পড়ে? রক্তের মধ্যে যে দুরারোগ্য রোগগুলো আছে তার একটা নাম হলো যে থ্যালাসিমিয়া, যে নামটা আমরা সবাই জানি, যে একটা জেনেটিক ব্লাড ডিসঅর্ডার যেখানে রক্তটা ভেঙে যায়। সেই রোগে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা রোগ হয়, যেখানে ওই যেটা বললাম যে আমাদের রক্ত তৈরি হয় বোন ম্যারো থেকে, কিন্তু যখন বোন ম্যারো রক্ত তৈরির প্রক্রিয়াটা বন্ধ করে দেয় কারখানায় লকআউটের মতো, তো তখন তাকে বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। সেটার জন্য আমাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়। বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার, যেমন ধরুন, মানে ব্লাড ক্যান্সার কিন্তু অনেক রকমের হয়, ব্লাড ক্যান্সার একটা কোনো রোগ নয়। মানে আমরা যেমন সিনেমায় দেখেছি ব্লাড ক্যান্সার হলো মরে গেল, এরকম কিন্তু নয়। তো ব্লাড ক্যান্সারের মধ্যে রয়েছে যে লিউকেমিয়া, লিমফোমা, মাল্টিপল মাইলোমা, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, হ্যাঁ, তো এইরকম অনেক রোগ রয়েছে। তো এই ধরনের বেশিরভাগ ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিউরেটিভ ট্রিটমেন্ট, সেটার জন্য কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার হয়। মানে আমরা কেমোথেরাপি দিয়ে ইনিশিয়াল ট্রিটমেন্টটা করি, কিন্তু সেটা কিউরেটিভ নয়। তো এই রকম ইন্ডিকেশনে আমরা বোন ম্যারো করি ট্রান্সপ্লান্ট। কি করি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টে? প্রথমে আমাদের যেটা দরকার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দু রকমের হয়। একটাকে বলি অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেখানে নিজের স্টেম সেল দিয়েই নিজেকে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। সেইটা বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে করা হয়। তার এই অটোলোগাস ট্রান্সপ্লান্ট করতে গেলে এগেইন রোগটাকে প্রথমে নিয়ন্ত্রণে আনতে হবে কেমোথেরাপি দিয়ে, তারপর স্টেম সেলটা কালেক্ট করে আমরা ট্রান্সপ্লান্টটা করি। এটা একটু ইজিয়ার ওয়ে অফ ট্রান্সপ্লান্ট, কিন্তু বুঝতেই পারছেন অটোলোগাস মানে পেশেন্টের স্টেম সেল যখন নিচ্ছি, সেইটা কিন্তু পুরোপুরি কিউরেটিভ না, সেটা খানিকটা প্রোটেকশান দিতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, যেখানে আমরা সুস্থ ডোনারের কাছ থেকে স্টেম সেল নেব। এইবার যে কারো কাছ থেকে স্টেম সেল নেওয়া যায় না, তার জন্য দরকার হচ্ছে আমাদের জেনেটিক ম্যাচিং, যেটাকে বলি আমরা HLA ম্যাচিং। এবার এই জেনেটিক ম্যাচিং না করলে কি হবে, যখন আমি বাইরে থেকে স্টেম সেল দেব, আমার বডি সেটা রিজেক্ট করে দেবে। তাহলে প্রথম পদ্ধতি হলো, প্রথম স্টেপ হলো যে একটা ব্লাড ক্যান্সার অথবা দুরারোগ্য ব্লাডের রোগ ডায়াগনোসিস হলো, তার প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা হলো যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। তারপরে আমাকে ডোনারের সঙ্গে পেশেন্টের ওই জেনেটিক ম্যাচ বা HLA ম্যাচ করে দেখা গেল যে ম্যাচিং হয়েছে কিনা। ম্যাচিং হওয়ার পরে তারপরে আমরা সেই ডোনারের স্টেম সেল ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসে সেটা আমরা কালেক্ট করে রেখে দিলাম, সেই স্টেম সেলটাকে কালেক্ট করে রেখে দিলাম, করে আমরা ডোনারকে ছুটি করে দিই। এইবার যে পেশেন্ট, তাকে আমরা খুব হাই ডোজ কেমোথেরাপি এবং টোটাল বডি রেডিয়েশন, পুরো শরীরে রেডিয়েশন দিয়ে তার যে বোন ম্যারো সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, দূষিত বোন ম্যারো, ডিফেক্টিভ বোন ম্যারোটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়।
তারপরে এই স্টেম সেলটাকে আমরা ইনফিউজ করি যেভাবে আমরা ব্লাড ট্রান্সফিউজ করি সেভাবে। ওই স্টেম সেলটা তারপর শরীরে ঢুকলো, ঢুকে সে তারপর ঘুরে বেড়ায়। এবার আমরা যেমন সকালবেলা বেরিয়ে সারাদিন সারা কাজকর্ম করে আবার রাত্রিবেলা ঘরে ফিরে যাই, কারণ কি আমি জানি যে ওইখানে আমার একটা কমফোর্টেবল স্পেস আছে, আমার একটা বিছানা যেটা আমার জন্যই। তো এই স্টেম সেলগুলো সারা শরীরে ঘুরে যখন বোন ম্যারোর মধ্যে ঢোকে তখন ওখানে একটা স্পেস আছে, তাকে বলা হয় স্টেম সেল নিশ। সেখানে যখন যায় তখন সে আর ঘুরে বেড়ায় না, তখন ওখানে সে থিতু হয়। থিতু হয়ে আস্তে আস্তে সে তখন নতুন ব্লাড সেল তৈরি করতে শুরু করে। প্রথমে সে প্রলিফারেট করে, একটা স্টেম সেল থেকে 10টা স্টেম সেল হয়, তার থেকে 1000টা স্টেম সেল হয়, এবং প্রত্যেকটা স্টেম সেল তখন আস্তে আস্তে ম্যাচিওর করতে শুরু করে। এইটা তৈরি হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। ওই 2-3 সপ্তাহ কিন্তু পেশেন্টকে একদম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের মধ্যে রাখতে হবে, কারণ তখন তার কোনো ইমিউনিটি নেই। আমি তার সমস্ত বোন ম্যারো ডিস্ট্রয় করে দিয়েছি এবং নতুন সেল এখনও তৈরি হয়নি। তাকে যে খাবারটা দেওয়া হবে সেই খাবারটাও আলট্রাভায়োলেট একটা বক্সের মধ্যে দিয়ে পাস করানো হবে। সেই ঘরে যে হাওয়াটা ঢুকবে সেটাও হেপা ফিল্টার দিয়ে ফিল্টার করে ঢোকানো হবে। তা সত্ত্বেও কিন্তু ইনফেকশন হয়, সেগুলো হ্যান্ডেল করতে হয়। তো তারপরে ওই 2 থেকে 3 সপ্তাহ পর যখন নতুন সেল তৈরি হতে শুরু করলো, তারপরে আমরা পেশেন্টকে ছুটি করি। এইটা হচ্ছে পুরো বোন ম্যারো প্রসিজিওর। সুতরাং দেখতেই পাচ্ছেন যে ইনিশিয়াল ডায়াগনোসিস করার সময় আমাকে বোন ম্যারো প্রসেসটা মানে হাড় ফুটো করে একটু ম্যারো নিতে হচ্ছে। এছাড়া বাকি যে প্রসিজিওরটা এর মধ্যে কিন্তু ওই কোনো সার্জারি, কোনো পেইন এইগুলো নেই। কমপ্লিকেশানস আছে, সেগুলো অন্য রকমের, কিন্তু সেরকম পেইনফুল নয়। তো এই যে দেহের যে হাড্ডি ফুটো করে আপনারা নেন, তো সবচেয়ে কমনলি কোন হাড্ডিগুলোকে চুজ করেন আপনারা? আমাদের শরীরে যদিও সমস্ত হাড়েই ইনিশিয়ালি জন্মের সময় ছোটোবেলায় বোন ম্যারো তৈরি হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, যেগুলো আমাদের লং বোন, সেই লং বোনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং ফ্ল্যাট বোনগুলোতে আমাদের অ্যাক্টিভ বোন ম্যারো থাকে। তো যেগুলো ফ্ল্যাট বোন সেইখানে কিন্তু আমরা সেখান থেকে বোন ম্যারো কালেক্ট করি। ফ্ল্যাট বোন মানে এই পেলভিক বোন, কোমরের যে বোন, সেটা সবচেয়ে সেফ। আগে আমরা স্টারনাম, বুকের ফ্ল্যাট বোন থেকে নিতাম, কিন্তু ওটায় যেহেতু রিস্ক রয়েছে, তার নিচে হার্টটা রয়েছে, ওটা এখন আমরা করি না। আর ইন্টারেস্টিং হচ্ছে যে এই জন্যে বোন ম্যারো রিলেটেড যে সমস্যাগুলো, যেমন থ্যালাসেমিয়া আমরা দেখেছি যে পেশেন্টের একটু মুখের গঠনটা একটু অন্য রকমের হয়ে যায়, হ্যাঁ, গ্রোথ অ্যাফেক্টেড হয়ে যায়, কারণ মেনলি ফ্ল্যাট বোনগুলো অ্যাফেক্টেড হয়। তো সেই কারণে মুখের ফ্ল্যাট বোনগুলো, শিরদাঁড়ার ফোনগুলো ওগুলো অ্যাফেক্টেড হয়। সুতরাং ফ্ল্যাট বোন থেকে আমরা নিই। আরেকটি প্রশ্ন যেটা আপনি করলেন যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে করতে পারি কি না, তো এই যে থ্যালাসেমিয়া মূলত বাচ্চাদের হয়, সুতরাং বাচ্চাদের ট্রান্সপ্লান্ট করতে হয়। যে একটা বিশেষ ধরনের লিউকেমিয়া, যাকে বলি আমরা ALL, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, যেটা বাচ্চাদের হয় এবং যেটা প্রায় মোর দ্যান 90% কিউরেবল, সেরকম যদি হয় দুরারোগ্য ALL, তাকে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারি। আবার কোনো কোনো রোগ যেগুলো বড়দের ক্ষেত্রে হয়, মাল্টিপল মাইলোমা, বিশেষ করে বয়স্ক লোকজনদের ক্ষেত্রে হয়, বা AML, অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া, সেটা বয়স্ক লোকদের হয়, তাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করতে হয়। আচ্ছা, এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মডার্ন কি কি প্রসিডিওর বেরিয়েছে? বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মডার্ন প্রসিডিওরের মধ্যে যেটা রয়েছে, 1 নম্বর হচ্ছে যেটা আমি এগেইন শুরুতে বললাম যে আমাদের ম্যাচিং হতে হবে, এবং 100% ম্যাচিং হলে আমাদের সুবিধে কি, যে আমার বডি সেটা রিজেক্ট করবে না, আমার কমপ্লিকেশানস কম হবে, আউটকাম সবচেয়ে ভালো। কিন্তু সেই 100% ম্যাচিং আমি কোথায় পাবো? একমাত্র পাওয়া সম্ভব যে যদি আমার ভাই বোন থাকে, সিবলিং, বাবা মা একই জিন আমরা পেয়েছি, এবং তার মধ্যেও অ্যারাউন্ড 25% চান্স থাকে ম্যাচিং হওয়ার। কারণ একমাত্র যদি আইডেন্টিক্যাল টুইন না হয় তাহলে সেই ম্যাচিং ভাই বোনের ক্ষেত্রেও হয় না, অ্যারাউন্ড 25% চান্স থাকে। এবং এখন আমাদের হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই একজন, আর সুতরাং ম্যাচ পাওয়া খুব মুশকিল। এবং ম্যাচ থাকলেও, ভাই বোন থাকলেও যে ম্যাচ করবে এরকম নয়। তাহলে বোন ম্যারো দরকার, কিন্তু ম্যাচিং না পাওয়ার জন্য বোন ম্যারো করতে পারছি না, এই প্রবলেমটা সারা পৃথিবী ফেস করছে। তাহলে এখন একটি নতুন পদ্ধতির চিকিৎসা বেরিয়েছে ট্রান্সপ্লান্ট, তাকে বলা হয় হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট বা হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট। হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট হলে আমি আমার ভাই বোনের সঙ্গে অ্যাটলিস্ট 50% ম্যাচ করবে, সেটা একটা সুবিধে। আমার বাবা মার সঙ্গে, আমার ছেলে মেয়ের সঙ্গে অ্যাটলিস্ট 50% ম্যাচ করে যাবে। তো সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে, এবং সেই হ্যাপ্লো ট্রান্সপ্লান্টের কিছু কিছু কমপ্লিকেশানস আছে, যেগুলো মডার্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্যাগুলোকে হ্যান্ডেল করে আমরা ট্রান্সপ্লান্ট করছি। এটা এক। আর 2 নম্বর, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতোই এর পরের ধাপ হচ্ছে কার টি-সেল থেরাপি, যেটা এখন নতুন আসছে। কার টি-সেল থেরাপি মানে হচ্ছে যে এই টি-সেলগুলো হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি দেয়।
বোন ম্যারো ট্রান্সপ্লান্ট খুব ভালো জিনিস, কিন্তু ট্রান্সপ্লান্টের সমস্যা কী হলো বললাম, যে অন্যের স্টেম সেল নিচ্ছি, তার সেলকে আমার শরীর রিজেক্ট করে দিতে পারে, 1। 2 নম্বর, ওর যখন নতুন সেল তৈরি করলো তখন আমার শরীরে আমার যে ইমিউনিটি এবং যে ডোনারের যে ইমিউনিটি তার মধ্যে একটা লড়াই হয়, যেটাকে বলে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। সেটা অনেক সময় খুব কমপ্লিকেটেড জায়গায় চলে যায় এবং পেশেন্ট হয়তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হলো, কিন্তু এই জিভিএইচডির জন্য পেশেন্ট মারা যেতে পারে। এই কারণে এখন নতুন যে পদ্ধতিটা নেওয়া হচ্ছে, যে পেশেন্টের নিজের যে টি সেল, সেই টি সেলগুলোকে আইডেন্টিফাই করে ওই টি সেলগুলোকে ট্রেন করা হয় যে আমার শরীরে যে লিউকেমিয়া অথবা যে ক্যান্সার হয়েছে তার এগেইনস্টে বাইরে ল্যাবরেটরিতে, তারপরে ওই সেলটাকে এগেইন ব্লাড ট্রান্সফিউশনের মতো করে ঢুকিয়ে দেওয়া হয়। তার মানে আমি যেটা চাইছিলাম ট্রান্সপ্লান্টে, যে একটা হেলদি স্টেম সেল এসে আমার শরীরে লিউকেমিয়াগুলোকে মেরে দেবে, সেটা না করে আমার নিজের কোষগুলোকেই ট্রেন করে আমি সেগুলো মেরে দিলাম। এটাকে বলে কার্ডি সেল থেরাপি। এইটা হচ্ছে এখন মোস্ট মডার্ন মোড অফ ট্রান্সপ্লান্ট। ওকে, আমরা ক্লাসিক্যাল থেকে মডার্ন অনেকগুলো বিষয় আমরা জানলাম, কিন্তু যুগে যুগে একটা জিনিস কিন্তু কমন, কি বলুন তো? বলুন। কুসংস্কার, মিথ। হ্যাঁ, অবশ্যই। মানে মানুষকে বিভিন্ন জিনিস বলে, আর আমাদের তো দেখেন মিথ দিয়ে তো আমাদের সোসাইটি তৈরি। তো এরকমই কিছু মিথ আপনার সামনে আমরা প্রেজেন্ট করব আমাদের নেক্সট রাউন্ড ফ্যাক্ট চেক আপে। ফ্যাক্ট চেক আপ। বিএমটি করলেই ক্যান্সার সেরে যায়, এটা ফ্যাক্ট, বাট ক্যান্সার পুরোপুরি সারিয়ে দিতে গেলে বিএমটি করে আমাকে কিন্তু ডিজিজটাকে আগে থেরাপি দিয়ে কন্ট্রোলে নিয়ে এসে তারপরে ট্রান্সপ্লান্টটা করতে হবে। যদি অ্যাক্টিভ ডিজিজের ওপরে আমি বিএমটি করি, তাহলে বিএমটির যে সাকসেস রেট বেশিরভাগ ক্ষেত্রে 80 to 90%, সেই সাকসেস রেট এটা পাবো না। সুতরাং এটা ফ্যাক্ট, বাট দেয়ার আর সাম ক্যাভিয়েটস। হিমাটোলজিস্টরা সার্জারি করে না। হিমাটোলজিস্ট সার্জারি করে না, দিস ইজ ফ্যাক্ট। তার কারণ এই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বললাম, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সঙ্গে অন্যান্য সমস্ত ট্রান্সপ্লান্টের যে ডিফারেন্স সেটা হচ্ছে দুটো। 1 নম্বর, অন্যান্য ট্রান্সপ্লান্টে যেমন ধরুন রেনাল ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, সেখানে যে ডোনার সে কিন্তু তার একটি অর্গানকে লুজ করছে, সে একটি অর্গানকে দিয়ে দিচ্ছে, এটা 1। 2 নম্বর, সেই অর্গানটা যখন আমি ট্রান্সপ্লান্ট করছি আমাকে একটা সার্জারির মাধ্যমে অপারেশন করে ঢোকাতে হচ্ছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করি, সুতরাং ডোনার ইজ নট লুজিং এনি অর্গান এবং এখানে কোনো সার্জিক্যাল প্রসিজিওর ইনভলভ নয়। সবার ক্ষেত্রেই বিএমটি করা যায়, মিথ না ফ্যাক্ট? সবার ক্ষেত্রে বিএমটি করা যায়, এটা কিন্তু মিথ। তার কারণ বিএমটি করার বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে এবং আমরা যে ডোনার তারও কিছু ক্রাইটেরিয়া আছে। মানে আমি বিএমটি করতে চাইবো এবং ধরে এনে বিএমটি করে দিলাম, এটা কিন্তু সম্ভব নয়। প্রথমত ডিজিজ রিলেটেড ক্রাইটেরিয়া আছে, তারপরে যে পেশেন্ট তার বিভিন্ন অর্গান ফাংশন ঠিক আছে, কারণ হচ্ছে বিএমটি একটি অত্যন্ত ইন্টেন্সিভ এবং কমপ্লিকেটেড ট্রিটমেন্ট, তার জন্য অন্যান্য অর্গান ফাংশন কিন্তু ঠিকঠাক হওয়া জরুরি এবং যে ডোনার সেও স্টেম সেল দিতে পারবে কি না সেটা দেখার জন্য তার বিভিন্ন অর্গান ফাংশন চেক করে তারপরে দেওয়া। যদি সেটা হয় তাহলে দেওয়া যেতে পারে এবং যদি ম্যাচিংটি হয় তাহলে দেওয়া যেতে পারে। সুতরাং সবার ক্ষেত্রে বিএমটি করা যাবে এরকম নয়। একজন হিমাটোলজিস্ট এবং হিমাটো অঙ্কোলজিস্ট এবং বিএমটি ফিজিশিয়ানই জানবে বা বুঝতে পারবে যে কার ক্ষেত্রে বিএমটি করা যাবে, কার ক্ষেত্রে করা যাবে না, ইন্ডিকেশন থাকা সত্ত্বেও। বিএমটি একটা লম্বা প্রসিজিওর। বিএমটি একটা লম্বা প্রসিজিওর, এটা কিন্তু ফ্যাক্ট। এগেইন আমি যদি সলিড অর্গান ট্রান্সপ্লান্টের সঙ্গে তুলনা করি, যে ট্রান্সপ্লান্ট একটা সিঙ্গেল ডে প্রসিজিওর, বিএমটিতে আমরা স্টেম সেলটা ইনফিউজ করছি একদিনে, কিন্তু সেই স্টেম সেলটা হেলদি সেল তৈরি করতে সময় নিচ্ছে 2 থেকে 3 সপ্তাহ। সুতরাং এটা একটা লম্বা প্রসিজিওর এবং সেখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের একটা ম্যাচিওর ইমিউন সিস্টেম তৈরি হতে কিন্তু সময় লাগে 6 মাস থেকে 1 বছর। সুতরাং পোস্ট বিএমটিও পেশেন্টকে অত্যন্ত ফলো আপের মধ্যে রাখতে হয়, অত্যন্ত কেয়ারফুল কন্ডিশনের মধ্যে রাখতে হয় এবং একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই 1 বছর পর সেই পেশেন্টটিকে কিন্তু ভ্যাকসিনেট করতে হবে, ছোটোবেলায় যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এটা একদম নতুন জন্মের মতো, কারণ বিএমটি করে আমি যখন বোন ম্যারোটা ডিস্ট্রয় করছি তখন আমার শরীরে যে ইমিউনোলজিক্যাল মেমোরি, ভ্যাকসিন তো একটা ইমিউনোলজিক্যাল মেমোরি, সেটা পুরো লস হয়ে যায়। তো একটা নতুন বাচ্চার মতোই কিন্তু বিএমটি করার পরে তাকে আবার ভ্যাকসিনেট করতে হবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সার্জারি করতে হয় না। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সার্জারি করতে হয় না, এটা একটা ফ্যাক্ট, কারণ এটা সার্জিক্যাল প্রসিজিওর নয়, জাস্ট
যেভাবে আমরা ব্লাড দিই সেভাবে আমরা ইনফিউজ করে দিই। বোন ম্যারো ডোনেট করলে ডোনারের শরীরে রক্ত এবং বোন ম্যারো দুটোই কমে যায়। এটা হচ্ছে মিথ, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট মিথ। তার কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টে যখন আমি কাউন্সেলিং করি, পেশেন্টকে বোঝাই, তখন সবচেয়ে বড় যে হার্ডেলটা আমার ফেস করতে হয় সেটা হচ্ছে এই হার্ডেলটা, যে ডোনারের বোন ম্যারো কমে যাবে কিনা, ডোনারের রক্ত কমে যাবে কিনা। যেটা আমি এইমাত্র বললাম যে আমরা এখন স্টেম সেল ট্রান্সপ্লান্ট করি, এবং স্টেম সেল কিন্তু আমাদের শরীরে তৈরি হচ্ছে এবং ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এবং প্রতিদিনই নতুন স্টেম সেল তৈরি হচ্ছে। সুতরাং স্টেম সেল আমরা ট্রান্সপ্লান্ট করলে স্টেম সেল কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আমরা ইনজেকশনের মাধ্যমে সেই স্টেম সেলটা মোবিলাইজ করে ব্লাডে নিয়ে এসে তারপরে কালেক্ট করছি। এবং যখন আমরা ডোনারের কাছ থেকে কালেক্ট করি, আসলে ব্লাড কাউন্ট অনেকটা বেড়ে থাকে, যেহেতু আমরা বাড়িয়েছি, এবং পরবর্তী 7 দিন থেকে 2 সপ্তাহ সময় লাগে সেই ব্লাড কাউন্টটা নর্মাল হতে। সুতরাং ডোনারের বোন ম্যারো কমে যাওয়া, ডোনারের স্টেম সেল কমে যাওয়া এবং ডোনারের রক্ত কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে। ডাক্তারবাবু কখনো রক্ত খেয়ে দেখেছেন? হ্যাঁ, মানে রক্তের স্বাদ কখনো পেয়েছেন আপনি? রক্তের স্বাদ, হ্যাঁ, দাঁত টাত কেটে গেলে, ঠোঁট কেটে গেলে তো পেয়েছি। পেয়েছেন বা আমরা আঙুল কেটে গেলে লোকের, পেয়েছি। এছাড়া আপনাকে আমার খুব ইচ্ছে রক্ত খাওয়ানো। আরে বাবা, হ্যাঁ, ওরে বাবারে, সায়ন আজকে আপনাকে বিভিন্ন ড্রাকুলার মতো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এবং আপনি খেয়ে আপনাকে বলতে হবে এটা কার রক্ত। না 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 না, মানে বিভিন্ন রক্ত আপনার জন্য রাখা থাকবে বিভিন্ন প্রাণীর। আচ্ছা, হ্যাঁ, এবং বিভিন্ন ব্লাড গ্রুপের প্রত্যেকটা রক্ত খেয়ে আপনাকে বুঝতে হবে এগুলো কার রক্ত, কোন ব্লাড গ্রুপের রক্ত। আপনি রাজি? যদি আপনি আমাকে গান পয়েন্টে বলেন তাহলে আমাকে রাজি হতেই হবে, কিন্তু নেই আমার কাছে। আমি আপনাকে যদি ফান পয়েন্টে বলি, সো আমাদের ট্রিটমেন্টকে গান পয়েন্টে নয়, ফান পয়েন্টে রেখে চলে যাব আমাদের নেক্সট রাউন্ড, সার্জিক্যাল স্ট্রাইকে। সার্জিক্যাল স্ট্রাইক। ওয়েলকাম টু সার্জিক্যাল স্ট্রাইক। এবং সার্জিক্যাল স্ট্রাইকে আমাদের সাথে রয়েছেন ডক্টর রাজীব দে। উনি একজন হেমাটোলজিস্ট, মানে রক্ত নিয়ে ওনার কারবার। তো আমরা আমাদের ট্রিটমেন্টকে খাওয়াবো এমন কিছু লিকুইড যেটা খেলে আমাদের বলে ওয়েলনেসের জন্য রক্ত ভালো হয়। ঠিক আছে। এবার আপনাকে গেস করতে হবে আপনি কি খেলেন। এবার আপনাকে তো দেখতে দেওয়া যাবে না, কারণ দেখলে তো আপনি মোটামুটি বুঝেই যাবেন কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। তাই আমরা একটুখানি চোখটা বেঁধে দেবো। তো আপনার চোখে কত পাওয়ার? আমার চোখে হচ্ছে যে একটাই 3.5, একটা 3.75, আর সিলিন্ড্রিক্যাল আছে। ও বাবা, বেকার আমরা আই মাস্ক আনলাম, জাস্ট চশমা খুলে দিলেই হতো। সো আমরা ট্রেটা নিয়ে আসি। চলে এসছে আমাদের সুস্বাদু ড্রিঙ্ক। তো স্যার, আপনার জন্য প্রথম শট। বেদানা রস মনে হচ্ছে। বেদানার রস? তাহলে স্যার পুরোটা খেয়ে নিন, পুরোটা খেয়ে নিন। একদম একদম ঠিক, একদম পোমাগ্রানেট জুস, বেদানার রস, সেটা খেলে বলে নাকি রক্ত বাড়ে। আমরা মিষ্টি মুখ দিয়ে শুরু করলাম। আমাকে তো এই প্রশ্নটা শুনতেই হয়, কোনো অ্যানিমিয়া ডায়াগনোসিস হলে, যে স্যার বেদানার রস খাওয়া যাবে? ভালো করে খান। কি এটা? এটা আবার বলুন। এটা কি যে ওটা পাতার রস, মানে থানকুনি পাতা নাকি? না 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 না, আরেকবার খেয়ে দেখুন। আপনার সাবজেক্টে যে জিনিসটা নিয়ে আপনার সবসময় নড়াঘাটা করেন ঠিক সেই রঙের, একদম ঠিক সেই রঙের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে বিটের জুস। অসাধারণ। এবার ডাক্তারবাবু, এবার সবচেয়ে সুস্বাদু খাবার আপনার জন্য নিয়ে আসছি। কি রাসু? না না, এটা উচ্ছের রস নাকি? না না, আপনি একবার খেয়ে দেখুন। মনে হয় আমি খাবো না। না না, এটা খেয়ে দেখুন, এটা ভুল হচ্ছে। এটা কি বলে মনে হচ্ছে আপনার? কুলেখাড়া পাতাও হতে পারে। আমি আরেকবার দেখুন, ভুলে গেল উচ্ছে। একবার দেখুন, উচ্ছেই হবে মনে হচ্ছে। একদম ঠিক, উচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবার নেক্সট। এটা খেয়ে একটু শান্তি পেল। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা অরেঞ্জ জুস। এটা ফ্লেভার হতে পারে, কিন্তু আপনি একবার খেয়ে দেখুন। আরেকবার হ্যাঁ, মুখটা একটু ঠিক হলো আপনার। হ্যাঁ, ছিল অরেঞ্জ ফ্লেভারের গঙ্গা জল।
এটা অরেঞ্জ মানে অরেঞ্জ জুস। অনেক ক্ষেত্রে এটা দেওয়া হয় বা প্রেসক্রাইব করা হয়, সে পেট খারাপ হলেও। ওই ইনো টিনো কিছু ইনো? না, ডায়রিয়ার দিকে জিনিস এটা। আচ্ছা, এটা ওআরএস। Yes! আরে, একদম সঠিক একদম অ্যানসার, সঠিক। সঠিক অ্যানসার। আর একটা সবচেয়ে সুস্বাদু জিনিস, নিজের ছেলের মতো খাই দিচ্ছ তো। না আমি আর তো পড়ে যাবে। এটা আমার খাবেন একবার? না না আরেকবার। এটা আমি স্যার, বুঝতে- না বুঝতে পারিনি স্যার। আপনি মুখটা কাছে আনুন, আমি খাইয়ে দিচ্ছি। শিশু স্নেহ খাওয়াচ্ছে। হ্যাঁ বলুন। এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আমার না, খেতে আমি হবে। খাবো না। আপনারা বলে দিন স্যার। আপনাকে বলতেই হবে। হ্যাঁ। এটা কুলেখাড়া। বলে খারাপ? আরেকবার খেয়ে দেখুন তো। না, আর খাবো না। আপনি শিওর তো? আমার মনে হয় একবার আপনাকে খেয়ে দেখাবো। হ্যাঁ, এটা দেখুন। এটা কুলে খাই? কুলে খারাপ? হ্যাঁ, তাই হবে। না, এখন আমার মনে হচ্ছে আপনি আরেকবার চেক করুন। এটা তো উঠছে। হ্যাঁ? উঠছে না, ওটা কুলে খাই। ও, কুলে খাড়া। মানে কোনটা চেক? এটা দেখুন। এটা কুলেখাড়া। না, আপনি আরেকবার আমি নিশ্চিত। আপনি দেখুন একবার। কি মনে হচ্ছে? এটা কোন একটা শাকের রসে কুলেখাড়া শাকই হবে। হ্যাঁ? কুলেখাড়াই হবে। এটা দেখুন। আমি কখনো খাইনি কুলেখাড়া, এত প্রশ্ন শুনেছি কিন্তু একদম সঠিক, একদম সঠিক। একদম সঠিক। কুলে খারাপ। সো রিল্যাক্স, আমরা ট্রিটমেন্টে চোখ খুলে দিই। সো এই আপনার কুলেখাড়া, এই আপনার উচ্ছে, বিট, বেদানা, ওআরএস। মোটামুটি আপনাকে যা খাওয়ালাম, আপনার শরীরে অনেকটা রক্ত বেড়ে গেছে। অ্যাটলিস্ট এটাই সবাই বলে যে এই রক্ত কমে গেলে এইগুলো খেতে, তাই না? এইটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে এখানে আমার একটা বক্তব্য আছে। সেটা হলো যে যারা এই রক্তাল্পতা নিয়ে আসে, অ্যানিমিয়া নিয়ে আসে, সবচেয়ে কমন প্রশ্ন যেটা আমি ফেস করি যে সমস্ত কিছু বোঝানোর পরে যে এই হয়েছে সেই হয়েছে, ডাক্তারবাবু কি খেলে আমার রক্তটা বাড়বে? একদম একদম। এবার আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে বিশেষ কিছু খাবার আছে, যে খাবারগুলো খেলেই কিন্তু রক্তটা বেড়ে যাবে। তো ডাক্তারবাবুর কাছ থেকে এসে ওই খাবারের নামটা জেনে নিতে হবে। মনে রাখতে হবে যে কিছু কিছু খাবারের মধ্যে রক্ত বাড়ানোর উপাদান আছে, সেটা সেই অ্যানিমিয়াকেই ঠিক করতে পারে, যেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া, যেটা মূলত হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়াও যদিও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সবচেয়ে কমন অ্যানিমিয়া, কিন্তু সমস্ত অ্যানিমিয়াই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নয়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে বোন ম্যারোতে রক্ত তৈরি হচ্ছে না, সেটাও একটা অ্যানিমিয়া, সেটা নিউট্রিশনাল নয়, কিছু খেলে বাড়বে না। এমনকি যেগুলো ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, মাইলোমা, এরাও কিন্তু অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে এবং সেটাও নিউট্রিশনাল অ্যানিমিয়া নয়। সেক্ষেত্রেও কিন্তু কোনো খাবার খেলে এই রক্ত বাড়ার সম্ভাবনা নেই। সুতরাং যখন অ্যানিমিয়া হবে, আগে জানতে হবে যে অ্যানিমিয়াটা কি কারণে হচ্ছে, কি ডায়াগনোসিস, এবং তার জন্য একজন হিমাটোলজিস্ট বা হিমাটো অঙ্কোলজিস্টের কাছে আসতে হবে ফর দ্য ডায়াগনোসিস, এবং তারপরে তার যথাযথ চিকিৎসা করতে হবে। এবং যদি নিউট্রিশনাল অ্যানিমিয়া হয় তাহলে কিছু ডায়েটারি সাপ্লিমেন্টেশন আছে, তার সঙ্গে সঙ্গে ওষুধও নিতে হবে। এটা বলি আমি আজকে শেষ করি। এবার এটা আমি একটুখানি সহজে বলে দিই। এই যে আপনারা বিটের রস খেয়ে নিলেন অ্যানিমিয়া হচ্ছে বলে, আমি তো বেদানা খাচ্ছি, আমার রক্ত বেড়ে যাবে, তো এইগুলো ওয়ার্ক করতে পারে তখনই যদি আপনার পুষ্টি সংক্রান্ত কোনো রক্তাল্পতা হয়, আয়রনের অভাবে যদি কোনো রক্তাল্পতা হয়, তাহলে কিছু ক্ষেত্রে ওটা ওয়ার্ক করতে পারে। কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা আরও অনেক কারণে হয়, তো আপনাকে সবার আগে জানতে হবে যে কেন হচ্ছে। তো এইগুলো আপনারা ডেলি লাইফে খেতে পারেন, খুবই হেলদি জিনিস। কিন্তু অ্যানিমিয়া যদি হয়, আগে এটার কারণ জানুন। নিজেই ডাক্তারি করে বললেন যে বিট খেয়ে নেবো, বেদানা খেয়ে নেবো, উচ্ছে খেয়ে নেবো, কুলেখাড়া খেয়ে নেবো, ওতে কোনো কাজ হবে না। একটা জিনিসে কাজ হতে পারে, সেটা হচ্ছে আমাদের সাথে একটা কন্টেস্ট খেললে, তাই তো? একদম। কন্টেস্টটা কীভাবে হবে? কন্টেস্টটা হবে হলো আপনারা যদি আমাদের এই শোটা দেখেন, তাহলে এই শোটার মধ্যে থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে। সেই প্রশ্নের যদি সঠিক উত্তর আপনারা দিতে পারেন, তাহলে পুরস্কার আপনাদের জন্য থাকবে কার পক্ষ থেকে? যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পাবে নারায়ণা হেলথ হাওড়ার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট। আর প্রশ্নগুলো আসবে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আপনি কি পুরোটা খেয়ে যেতে চাইছেন? না না, প্লিজ হ্যাঁ স্যার, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের এখন পার্টি চলবে। আমরা এখান থেকে বলছি টাটা বাই বাই। ফিরবো অন্য কোনো পর্বে, অন্য কোনো ট্রিটমেন্টকে নিয়ে। টাটা।